ডিভিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরি। শামসুল আলম লিটন, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আমরা এবার দেখলাম যে একটু ভিন্নভাবে 21শে ফেব্রুয়ারি পালন হলো। আমরা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে গিয়ে শহীদদের জন্য দোয়া করলেন, এই যে একটা নিউ ট্রেন্ড। এবং সাথে আরেকটি জিনিস দেখেছি যে এত বছর পরে জামাতে ইসলামীকে শহীদ মিনারে গিয়ে ফুলের শ্রদ্ধা জানাতে, যদিও তারা বলেছেন এই রাষ্ট্রীয় আচার এটি। আমার প্রশ্ন আপনার কাছে যে এত বছর তাহলে রাষ্ট্রীয় আচার আমরা দেখতে পেলাম না কেন? শামসুল আলম লিটন। না, জামাত ইসলাম শহীদ মিনারে যাওয়ার ব্যাপারটা একেবারেই প্রথম না। এর আগে যখন 4 দলীয় সরকার যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখন যে দুজন মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা কিন্তু প্রতি বছরই শহীদ বেদিতে যেতেন মন্ত্রী পরিষদের সঙ্গে, এবং তখনও এই প্রশ্ন উঠেছিল। তখন ওনারা যেটা জবাব দিয়েছিলেন রাষ্ট্রাচার, এবারও সেই জবাবই দিয়েছেন, রাষ্ট্রাচারের কথা বলেছেন। তবে এবার দলগতভাবে গিয়েছেন এবং 11 দলীয় জোটগতভাবেও গিয়েছেন এবং বলেছেন যে এটা, সেখানে কি বলেছেন তার চেয়ে বড় কথা হচ্ছে যে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে জায়েজ না জায়েজের প্রশ্নে কিন্তু উনি উত্তর দেননি। এখন জায়েজ না জায়েজ প্রসঙ্গ আসছে, বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তারা সচরাচর অনেক ফতোয়া দেন এবং তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই শব্দগুলো ব্যবহার করেন, করতে দেখা যায় বিভিন্ন সময় আর কি, যে শহীদ বেদিতে যাওয়া এক ধরনের পূজা, এক ধরনের ইত্যাদি। এখানেই আসলে রাষ্ট্রকে ধর্ম থেকে যতটুকু দূরে রাখা যায়, কারণ তাতে রাষ্ট্র নিরাপদ থাকে, ধর্ম নিরাপদ থাকে। আর এইসব ব্যাপারে অনেক বিতর্ক আমাদের হয়েছে এবং ভবিষ্যতে হবে। এই জন্য প্রত্যেকটি দলই যখন প্রতিপক্ষকে মোকাবেলা করার মতো বিভিন্ন ইস্যুতে কথা বলেন তখন সতর্কভাবে কথা বলা ভালো। আমাদের যে এক্সট্রিম ওয়ার্ড ইউজ হয় বিভিন্ন সময়, আমি মনে করি এই বিতর্কটা তারই অংশ। এবং জামাত ইসলাম এর আগে বলেছেন তারা শরিয়া আইনের জন্য আইন প্রতিষ্ঠা করবেন না। সুতরাং ওই প্রসঙ্গগুলো, জায়েজ না জায়েজ প্রসঙ্গগুলো তো শরিয়া আইনের সঙ্গে, শরিয়া রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেটি, আধুনিক বলতে আমি অবশ্যই ইসলামকে অনাধুনিক বলবো না। আধুনিক বলতে রাষ্ট্র যখন পলিটিক্যালি এবং সভরেন দিক থেকে কায়েম হলো, তখন থেকে এই ব্যাপারগুলো অনেক জায়গায় মীমাংসা হয়েছে, অনেক জায়গায় মীমাংসা হয়নি। আমরা সম্ভবত মীমাংসা না হওয়ার দেশগুলোর একটি। এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো, যেমন এর মানে কি, জামাত যেটা বলেছে সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক একটা পার্টি হিসেবে রাষ্ট্র কায়েমের জন্য তারা কাজ করবে, এরকম প্রতিশ্রুতি ইনডাইরেক্টলি দিয়েছে। কিন্তু ভবিষ্যতে এগুলো আরো ক্লিয়ার করবে জামাত ইসলাম, আমি মনে করি। এবং এই কনফ্লিক্টটা অবশ্যই আছে এবং সেটা এখানে প্রকাশিত হয়েছে। জি, হাসান মামুন, একই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, আমরা তো লক্ষ্য করব যে নির্বাচনী প্রচারণা যখন শুরু হলো তখন কিন্তু একটা পার্থক্য দেখা গিয়েছিল। সেটা হলো যে তারেক রহমান সাহেব যথারীতি সিলেট থেকে এবং মাজার জিয়ারতের মাধ্যমে করেছিলেন প্রচারণা শুরু, এবং জামায়াত আমির কিন্তু মাজারে যাননি, তাই না? উনি ঢাকাতে বোধহয় একটা জামায়াত করেছিলেন ওনার নির্বাচনী এলাকায়, সেখান থেকে সূত্রপাত হয়েছিল নির্বাচনী প্রচারণার। তো এটা মানে যার যার চয়েস, এটা নিয়ে তো মানে প্রশ্নবিদ্ধ করা যায় না বা অভিযুক্ত করা যায় না। এটা দৃষ্টিভঙ্গির একটা প্রকাশ। জামায়াতে ইসলামী মানে মাজারপন্থী যে ইসলাম সেটার কিন্তু বিরোধী, যদিও তাদের সঙ্গে মাজারপন্থী ইসলামিস্টরা ছিল জোটে, পরে তারা বেরিয়ে যায়, মানে চরমনাই পীরের দল তারা বেরিয়ে যায় এবং তারা আলাদাভাবে নির্বাচন করে, যদিও খুব ভালো করতে পারেনি, মানে মোটেও ভালো করেনি। তবে বেশ কিছু আসনে জামায়াতের এবং এনসিপির প্রার্থীর পরাজয়ের কারণ হয়েছে বলে মনে করা হয়, মানে হিসাবে দেখা যায়, যদিও তাদের অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো যাই হোক, এটা আমি উল্লেখ করলাম এই জন্য যে ইসলামিস্টদের মধ্যেও কিন্তু মানে এগুলো নিয়ে মতপার্থক্য আছে। লিটন ভাই যেটা বলছিলেন যে
রাজনীতিতে আছে, মানে রাষ্ট্রীয় পর্যায়ে আছে, কি ধরনের রাষ্ট্র আমরা চাই এ নিয়ে বিতর্ক আছে। তো ইসলামিস্টদের মধ্যেও এই বিতর্ক আছে, আহ, মানে যদিও নির্বাচনে তাদের একত্রে দেখা গেছে ইত্যাদি। এনসিপি কিন্তু এনসিপির নেতৃত্বে বলি না, মানে যে ছাত্র তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল, তারা কিন্তু 3 তারিখ শহীদ মিনারে একটা জমায়েত করেছিল বড়। আমি এখানে স্মরণ করতে চাই সেই জমায়েতটা, মানে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জমায়েত, জামায়াত। বিশাল জমায়েত এবং স্বতঃস্ফূর্ত বিক্ষুব্ধ জনতার জমায়েত, খালি বড় না সাইজে। এর মধ্যে যে ক্ষোভ বিক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল এটা ছিল অকল্পনীয়। তো সেখান থেকে কিন্তু নাহিদ ইসলাম, গণ অভ্যুত্থানের পোস্টার বয়, উনি মানে ফেসিবাদী রাষ্ট্রের বিলোপের আহ্বান জানিয়েছিলেন, আমাদের মনে থাকার কথা, তাই না? এবং এর 2 দিন পরেই কিন্তু শেখ হাসিনার পতন হলো, গণভবন অভিমুখে সে ঐতিহাসিক যাত্রা হলো। তো শহীদ মিনার তো আমাদের একটা মিলনের জায়গা। আমি এই ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখতে চাই, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সূত্রপাত হয়েছে এই নির্বাচনের ভেতর দিয়ে, এর একটা সুফল বলবো আমি এটাকে, যে জামায়াতে ইসলামী তাদের কিন্তু মানে দলীয় দায়িত্ব ছিল না ওইখানে যাওয়ার। তারা এটা না গেলেও পারতেন, তারা অন্যভাবে তারা দোয়া মাহফিল করতে পারতেন। কিন্তু যেহেতু সংসদে তারা গেছেন, প্রধান বিরোধী দল এবং শক্তিশালী বিরোধী দল, এবার জামায়াতে ইসলামী নির্বাচনে অনেক ভালো করেছে তারা। অনেকে বলে যে তারা পরাজিত হয়েছে, আমি বলবো তারা জয়ী হয়েছে। জামায়াতের ভোট প্রায় 3 গুণ বেড়েছে, 12% থেকে 32% এককভাবে। আসন হচ্ছে 18 থেকে 68 এককভাবে, বিশাল ব্যাপার। তো যাই হোক, এটা আওয়ামী লীগ না থাকার ফলে হয়েছে কিনা এসব বিতর্ক আছে, বা অনেক আসনে আওয়ামী লীগাররাও ভোট দিয়েছে জামায়াত ইসলামীকে, এই সব কথাবার্তা আছে। কিন্তু আমি বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলে ধর্মভিত্তিক দলগুলো কিন্তু আহ, মানে রাষ্ট্রাচার মেনে চলতে চেষ্টা করে, বা এক ধরনের চাপের মধ্যে পড়ে। আজকে জামায়াতের আমির যে কথা বলেছেন, যে উনি প্রশ্নটা এড়িয়েছেন যে এটা মানে ন্যায্য না অন্যায্য ইসলামের দৃষ্টিতে কি ইত্যাদি। উনি সরাসরি বলেছেন যে আমি বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে এসেছি, এবং এখানে এটা নিয়ে বিতর্কমূলক কোনো প্রশ্নের আমি জবাব দিতে চাই না। যাই হোক, তো আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখব, কারণ শহীদ মিনার তো আমাদের স্মৃতির স্মারক। স্মৃতি হচ্ছে 52-এর ভাষা আন্দোলনের স্মৃতি, এবং 52-এর ভাষা আন্দোলন ছিল আমাদের আহ, রাষ্ট্র, যে আমরা রাষ্ট্র পেয়েছি 71 সালে, তারই কিন্তু ভ্রূণ তৈরি হয়েছিল সেখানে। তো এটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। এবং এখানে জামায়াতে ইসলামীরও কিন্তু এক ধরনের অংশগ্রহণ ছিল, হুম। মানে গোলাম আজম গোলাম সাহেবের। আজম সাহেবের। তো তারা তো এটাকে ডিজোন করে না, তারা বরং আজকে বলেছে যে মানে ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। লিটন ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা কিন্তু এই বয়ানগুলো আনার চেষ্টা করছে। তো যাই হোক, বিকৃতি ঘটানোর ঐতিহ্য তো আমাদের আছে, আমরা সবাই কিন্তু বিকৃতি ঘটাই। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস তৈরিতেও কিন্তু আমরা নানা রকম তর্ক বিতর্কের জন্ম দিয়েছি এর এর মধ্যে, তাই না? মাস্টার মাইন্ড, কে নেপথ্যে থেকে কি করেছে, কে গুপ্ত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা মানে ইতিহাস নিয়ে বিতর্ক থাকে, ইতিহাস কখনো বিতর্কের মানে ঊর্ধ্বে যায় না। তো যাই হোক, তারপরও মানুষের কিন্তু মধ্যে সাধারণভাবে একটা গৃহীত ইতিহাস আছে। তো সেই ইতিহাসের কাছে নমিত হওয়াটা তো ভালো। আমি এদিক থেকে বলবো যে এই ঘটনাটা যেটা ঘটেছে, এবং অনেক যেটা বলছিলেন যে আজকে তারেক রহমান সাহেব একটা নতুন ঐতিহ্য তৈরি করেছেন, সেটা হচ্ছে মোনাজাত। তো মোনাজাতের আরেকটা ছবি আমরা পেয়েছি ফেসবুকে, সেটা হচ্ছে যখন শহীদ মিনার ছিল না, মানে ভেঙে ফেলা হয়েছিল, সেইখানেও মোনাজাত কিন্তু হয়েছিল, যেহেতু শহীদ মিনার ছিল না। তো মোনাজাত তো যে কোনো জায়গায় করা যায়। এখন মোনাজাত নিয়েও বিতর্ক আছে, যেমন কবরে গিয়ে মোনাজাত করা সঠিক কি বেঠিক, এটা নিয়ে ইসলামিস্টদের মধ্যে কিন্তু বিতর্ক আছে, তাই না? তারপর কবর সমান করা উচিত নাকি উঁচু করা উচিত, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তো যাই হোক, এগুলোর মধ্যে আমরা না ঢুকে আমরা যদি মানে রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখি, রাষ্ট্র হচ্ছে নাগরিকদের সুরক্ষার একটা জায়গা, রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান। তারেক রহমান সাহেব কিন্তু একটা অনন্য মানে বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে যে শুধু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না, বিশ্বাসী অবিশ্বাসী এবং সংশয়বাদী সবার
হচ্ছে সমানাধিকার রাষ্ট্রে, এবং সবাই নিরাপত্তা দাবি করতে পারে রাষ্ট্রের কাছে। এই কথাটা কিন্তু বাংলাদেশে কোনো রাষ্ট্রনায়ক আমার যদ্দূর মনে পড়ে বলেননি এ পর্যন্ত। তো আজকে আমরা মানে ভাষা শহীদ দিবসে আমরা তো মানে যারা আদিবাসী বলে পরিচিত, আদিবাসী নিয়েও কিন্তু বিতর্ক আছে যে আদিবাসী শব্দ বলা উচিত কিনা ইত্যাদি, এবং কোনো কোনো সরকারি সংস্থার আপত্তি আছে এই ব্যাপারে। তো সেই জন্য এক ধরনের নিষেধাজ্ঞাও ছিল, আদিবাসী আমরা বলতে পারতাম না। যাই হোক, আদিবাসী বলে আমরা যাদেরকে বোঝাই তারাও কিন্তু এই উৎসবে সামিল হয়েছে, এবং সারা দুনিয়ার মানে সব ভাষার মানুষ তাদের মাতৃভাষা রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের কিন্তু স্বীকৃতি এসছে এই 21শে ফেব্রুয়ারির মাধ্যমে। এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও, তাই না? তো এর একটা ইনক্লুসিভ চরিত্র আছে কিন্তু, এবং আমি বলবো যে জামায়াতও এখানে জয়েন করেছে আজকে, এবং এটাকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই, এবং বলতে চাই যে এটা হচ্ছে আমরা যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি তারই একটা সুফল। এই প্রক্রিয়ার মধ্যে মানে এক্সট্রিমিস্টরাও যদি আসে, সেটা বাম হোক বা ডান হোক, তারা কিন্তু এক ধরনের আত্মীকরণের ভেতর দিয়ে যাবে, এবং এক ধরনের পরিশুদ্ধি ঘটবে, যেটা গণতান্ত্রিক সংস্কৃতিকে জি শক্তিশালী হাসান, করবে। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শামসুল আলম লিটন এবং হাসান মাহমুদ। ফিরছি আলোচনায়। শামসুল আলম লিটন, গতকাল তেজগাঁও অফিসে প্রথম গেলেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, এবং প্রথম দিনই একাধিক সভায় সভাপতিত্ব করেন তিনি, এবং এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন যে ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিনদের, ধর্মীয় গুরুদের সম্মানীদের কার্যক্রম শুরু করা হবে। ধর্মীয় যে ব্যক্তিত্ব তাদের সম্মানীর বেতন ভাতা ঈদের প্রথম আগেই শুরু করা জি হবে, যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে দেন যে খতিব, ইমাম, মুয়াজ্জিন যারা আছেন। নির্বাচনে প্রচারণাকালে এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছিল। তাদের বিশেষ করে শুধু মসজিদ নয়, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও বিভিন্ন ভাতা, সরকারি ভাতা এবং উৎসব ইত্যাদি ইত্যাদি, বোনাস ইত্যাদি দেওয়া, সেটা উনি কার্যকর করতে যাচ্ছেন। এবং ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কথাও আমরা এর আগের দিন বৃহস্পতিবার দিন সম্ভবত মন্ত্রী পরিষদ কক্ষে যে বৈঠক হয়েছিল সেখানে সিদ্ধান্ত আকারে বলা হয়েছে। সুতরাং আমার মনে হয় এগুলো প্রায়োরিটি প্রোগ্রাম হিসেবে নিচ্ছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সরকার দায়িত্ব গ্রহণ করলেন, তখন প্রথম দিনেই, যেহেতু এইভাবে রোজা শুরু হয়েছে, আমাদের রমজান মাস তো অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এবং এই গুরুত্বপূর্ণ মাস অনেক চ্যালেঞ্জিংও বটে। কারণ এই সময়ে দ্রব্যমূল্য, তারপরে মানুষের জীবনযাত্রা, ইলেকট্রিসিটি প্রবাহ ইত্যাদি অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে থাকে। তো সেই কারণে এই প্রথম দিনে ফ্যামিলি কার্ডের ইস্যুটা নিশ্চিত চেষ্টা শুরু করার কথা বলেছেন। তারপরে এখন তেজগাঁও অফিস শুরুর শনিবার, এদিন কিন্তু সরকারিভাবে বন্ধ, সব অফিসই সরকারি বন্ধ ছিল। তিনি ওনার যে অফিস এটি খোলা রেখেছেন এবং সেখানে অফিস করা শুরু করেছেন। প্রথম দিন উনি একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, যেটি ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে, মসজিদ এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও যারা প্রিস্ট রয়েছেন অথবা প্রত্যেকেই হয়তো এর দ্বারা উপকৃত হবেন, এবং তাদের জন্য অবশ্যই একটি আনন্দের খবর। তো এইভাবেই যদি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে অ্যাড্রেস করা হয় রাইট ওয়েতে, তাদের সংকটগুলো এবং তাদের সুবিধাগুলো নিশ্চিত করা হয়, তাহলে একটা ভারসাম্যমূলক একটা জাস্ট যে সোসাইটিতে একটা সহমর্মিতার সমাজ নিশ্চিত করতে উনি সক্ষম হবেন। জি হাসান মামুন। আমার মনে পড়ে যে মানে বিদায়ী ডক্টর ইউনূস সরকার, তারাও বোধহয় এই মানে ধর্মগুরুদের জন্য একটা বিশেষ পে স্কেলের কথা ভেবেছিলেন, বা এই ধরনের নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। মানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে অন্যান্য উপাসনালয়ের যারা প্রধান ধর্মগুরু, তাদের সবার জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটা নীতির ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। মানে অনেক ক্ষেত্রে আমরা নীতির ধারাবাহিকতা দেখব, আশা করা যায়। যেমন পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আশা করা যায় দেখব। মানে ভারতের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে হয়তো অত কঠোরতা থাকবে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের মতো, কিন্তু সবার আগে বাংলাদেশ
এই স্লোগানের ভিত্তিতে ভারতের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে, এটা আমরা আশা করি। আর লিটন ভাই যেটা বলেছেন যে আহ, মানে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে কোনো উদ্যোগকে আমরা তো স্বাগত জানাই। যেমন আহ, আরেকটা নীতির ধারাবাহিকতা আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী কিন্তু এই নির্বাচনী প্রচারণার সময়ই আম, বলেছিল, মানে আমির সাহেব বলেছিলেন একটা জনসভায়, যে আমরা ক্ষমতায় গেলে এই এমপি মন্ত্রী এরা হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ি এবং এই যে প্লট ফ্ল্যাট ইত্যাদি আমরা নেব না। হ্যাঁ, তো তারেক রহমান সাহেব প্রথম দিন একেবারে সরকার গঠনের দিনই কিন্তু ঘোষণা করেছেন, এবং এটা ওই তাদের যে সংসদীয় দলের যে সভা, যেখানে উনি প্রধান নির্বাচিত হয়েছেন, সেখানেই কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে যে বিএনপিও এটা, মানে ট্রেজারি বেঞ্চ যেটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এটা আমরা নেব না। তো আমি মানে দাবি করে বলবো যে এই সুবিধাটা একেবারে আইনত প্রত্যাহার করা উচিত। এটা কিন্তু একটা লিটন ভাই নিশ্চয়ই মনে আছে 1988 সালে, আমি বোধহয় ভুল বলছি না, এরশাদ সাহেবের আমলে এটা চালু হয়, এবং এটা নিয়ে অনেক বিতর্ক হলেও পরে এটা কিন্তু বারবার অঙ্গীকার করা হয়েছে, ইত্যাদি করা হয়েছে। কেউ কেউ ব্যক্তিগতভাবে এই সুবিধা নেননি, কিন্তু কেউ এটাকে বন্ধ করার কথা বলেননি স্ট্রংলি, কোনো দল করেনি, এ পর্যন্ত হয়নি। অথচ এটা নিয়ে অনেক কথা, অনেক রিপোর্ট হয়েছে, এটার অপব্যবহার নিয়েও রিপোর্ট হয়েছে, মানে বৈধ সুযোগের অপব্যবহার। কত সিসি পর্যন্ত গাড়ি আনা যাবে তার চেয়ে বেশি আনা হয়েছে, ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঢাকা শহরে বাড়ি আছে, প্লট আছে, তারপরও প্লট নেওয়া হয়েছে। আমরা তো জানি শেখ রেহানা এবং শেখ হাসিনা এবং তার পুত্রকন্যাদের নামে তো এই মামলাও চলছে, তাই না? তো আমরা আশা করব যে যেসব আইন, সুযোগ সুবিধা বৈষম্য তৈরি করে সমাজে, রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে ডিসকারেজ করা হবে সমস্ত ক্ষেত্র থেকে, একবারে না হলেও ধাপে ধাপে, মানে পর্যায়ক্রমে। তাহলে কিন্তু একটা, এবং আমরা এখানে স্মরণ করতে পারি যে এই যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সে আন্দোলনের সূত্রপাতও হয়েছিল কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যে মানে অন্যায় যে কোটা সুবিধা, সেটা মানে আহ, প্রত্যাহারের দাবিতে, অর্থাৎ সেটাকে ন্যায়ভিত্তিক করার দাবিতে, তাই না? এবং এটার এক ধরনের নিষ্পত্তি হওয়ার পরও বিচার বিভাগের মাধ্যমে এই সংকটটা আবার তৈরি করা হয়, এবং সম্ভবত একটা বেঞ্চ, হাইকোর্টের একটা বেঞ্চ এই কাজে ব্যবহৃত হয়েছিল, তাই না? তো আমরা মানে দেখতে চাবো তারেক রহমান সাহেবের সরকার, আহ, যেমন এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাই, একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রী, নতুন মন্ত্রী হয়েছেন তিনি, তিনি ওই চাঁদার মানে এক ধরনের ন্যায্যতা প্রতিষ্ঠার কথা মানে সামনে এনেছেন, যে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা দেওয়া হয় তাহলে এটা তো চাঁদা না, এইসব ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন, এবং করতে গিয়ে উনি কিন্তু ঝামেলায় পড়েছেন এবং সরকারকেও ঝামেলায় ফেলেছেন। আমার মনে হয় যে মানে নতুন সরকার, নতুন সরকারের নতুন মন্ত্রী যারা, তাদের কিছুদিন অন্তত মুখ বন্ধ রাখার ব্যবস্থা থাকা উচিত। তারা তাদের কাজটা বুঝে নিক, হ্যাঁ, এবং সিনিয়র মন্ত্রীরাই কথা বলুন, সেটাই ভালো। জি, সরকারের হাসান মামুন, স্পোকসম্যান আমাদের শেষ একজনকে করতে বানান। হচ্ছে। আমরা জি। এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ হাসান মামুন, ধন্যবাদ শামসুল আলম লিটন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।